প্রাচীন পুনর্বর্ধনের রাজধানী মহাস্থানগড়। মহাস্থানগড়ের অবস্থান এই জেলাতে। এই জেলা দেশের উত্তরবঙ্গে প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই জেলায় বসবাস ৩৭ লাখের বেশি মানুষের, ভোটার প্রায় ৩০ লাখ। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি। এসব ভোটাররা অপেক্ষা করছেন ১২ই ফেব্রুয়ারির জন্য, যেদিন তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন। একই সাথে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য, তৈরি করছেন তাদের নির্বাচনী ইশতেহার। আমি আশিকেন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার শহীদ খোকন পার্ক থেকে চ্যানেল 24 আয়োজিত এর মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বগুড়া জেলার ভোটার, একই সাথে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বগুড়া জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা পরিচিত হয়ে আসি আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। আমার ডান পাশে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জনাব রেজাউল করিম বাদশা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তার পাশে রয়েছেন বাসদ বগুড়া জেলার সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা নুরি। দিলরুবা নুরি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, তার পাশে রয়েছেন বগুড়া শহর জামাতের আমির এবং একই সঙ্গে তিনি বগুড়া ৬ আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব আবিদুর রহমান সোহেল। জনাব আবিদুর রহমান সোহেল, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, অনুষ্ঠানের শুরুতেই আমি একটু কথা বলতে চাই আমাদের বগুড়া জেলার প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহীর সাথে। ফরহাদুজ্জামান শাহী, বগুড়া একটি ঐতিহাসিক জেলা, সম্ভাবনারও জেলা। তো বগুড়া জেলা আসলে সম্ভাবনা কোন জায়গাতে আছে এবং একই সাথে বগুড়া জেলার সংকটটা কোন জায়গায়, সমস্যাটা আসলে কোন জায়গায় রয়েছে? ধন্যবাদ প্রিন্স। আসলে উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক শহর বগুড়া, এই শহরের নানামুখী সংকট যেমন আছে তেমনি সম্ভাবনাও অনেক আছে। আপনি জানেন যে একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এই বগুড়া, কিন্তু যে পরিমাণ উন্নয়নের দরকার ছিল বা যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু বগুড়ায় দীর্ঘদিন থেকেই হয়নি। বলা যায় এক প্রকার উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে এই বগুড়া জেলা। আপনি দেখেন যে বগুড়া যে পৌরসভা, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পৌরসভা। অনেক আগে এই পৌরসভা সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু নানামুখী জটিলতার কারণে সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। এর ফলে বগুড়া পৌরসভার যারা নাগরিক আছেন তারা কিন্তু সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বগুড়া পৌরসভাকে এই ডিসেম্বরেই সিটি কর্পোরেশন ঘোষণা করার কথা থাকলেও সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। কবে বাস্তবায়ন হবে সেটাও কিন্তু এই এলাকার মানুষ কিন্তু এখন পর্যন্ত জানে না। একই সাথে যদি বলি, বগুড়া কিন্তু শিক্ষা দীক্ষায় অনেক বেশি এগিয়ে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল যদি বিশ্লেষণ করা যায়, দেখা যায় যে প্রতি বছর সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে কিন্তু বগুড়ার সাধারণ যারা শিক্ষার্থী আছে, অথচ তাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেমন নাই, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও অত্যধিক কম। একই সাথে বগুড়া কিন্তু একটা প্রাচীন জেলা শহর হলেও এখানে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নাই। একটা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সেটাও কিন্তু এখন পর্যন্ত কাগজে কলমে। কবে বগুড়ায় বিশ্ববিদ্যালয় হবে সেটাও কিন্তু বলা যায় না, আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত বলতে পারছি না। একই সাথে যদি বলি, বগুড়ায় যে শিল্প কলকারখানা যেগুলো হয়েছে গত ২০ বছর যাবৎ বগুড়ার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু নিজস্ব উদ্যোগে বগুড়ায় শত শত কলকারখানা তৈরি করেছেন। সেখানে কিন্তু সরকারি কোনো প্রণোদনা বা সরকারি কোনো সহযোগিতা করা হয়নি। এর ফলে কিছুটা কর্মসংস্থান হলেও এখন পর্যন্ত কিন্তু বগুড়ায় সে অর্থে কর্মসংস্থান হয়নি। কারণ জানেন যে উত্তরবঙ্গের গেটওয়ে হিসেবে পরিচিত হওয়ায় বগুড়ার আশেপাশের যে সমস্ত জেলা শহর আছে, সেই জেলা শহরের যারা শ্রমজীবী মানুষ আছেন তারাও কিন্তু কর্মসংস্থানের জন্য এই বগুড়াতেই আসেন, এবং সেখানে যখন তারা বগুড়ায় যখন আসছেন, বগুড়ায় জনসংখ্যার চাপটা যেভাবে বৃদ্ধি পেয়েছে সেইভাবে কিন্তু বগুড়ার যে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি, সেটা কিন্তু নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি হয়নি। একই সাথে আমরা যদি বলি যে বগুড়া কৃষিতে অত্যন্ত উন্নত একটা জেলা, এই জেলার আবাদকৃত ফসল বগুড়ার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে, কিন্তু কৃষকরা যে ন্যায্য দাম পাওয়ার কথা সেই ন্যায্য দাম কিন্তু বগুড়ায় তারা এখন পর্যন্ত পান না, কারণ এখানে কিন্তু ভালো বাজার সৃষ্টি করা সম্ভব হয়নি। আবার যদি বলি যে বগুড়ায় একটা বিমানবন্দর প্রায় ২০ বছর আগে থেকে চালু হওয়ার কথা ছিল, সেই বিমানবন্দর কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। কবে সেই বিমানবন্দরে বাণিজ্যিক বিমান উঠবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। সেটাও কিন্তু রাজনৈতিক দলের দীর্ঘদিনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই কিন্তু সেটা কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। ফরহাদুজ্জামান সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা সম্ভাবনার কথা শুনলাম, যে সমস্যার কথাও শুনলাম আমরা।
তো আমি শুরু করতে চাই রেজাউল করিম বাদশা আপনাকে দিয়ে। বলা হয়ে থাকে যে দীর্ঘ দিন অথবা দীর্ঘ কয়েক বছর বগুড়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তো আপনার দল যদি ক্ষমতায় আসে বা আপনার প্রার্থী যদি বিজয়ী হয়, বগুড়াকে ঘিরে আসলে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? যে সাম্প্রতিককালে সবচেয়ে একটি মর্মান্তিক ঘটনা, শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা, ফ্যাসিস্টের দোসররা নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই মাস বিজয়ের মাস, মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আমি বলছি, বগুড়া জেলা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মস্থান। এই জেলার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বগুড়া ইতিহাস ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। আপনারা জানেন, প্রাচীন পুণ্যনগর রাজধানী বলেছেন। আমরা বগুড়াকে উত্তরাঞ্চলের গেটওয়ে বলি এবং উত্তরাঞ্চলের রাজধানীও বলে থাকি বগুড়া। এই বগুড়া আপনার দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন, বগুড়া উন্নয়ন থেকে, সর্বপ্রকার উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এমনকি চাকরি, প্রমোশন এগুলো থেকেও বঞ্চিত ছিলেন। তো দীর্ঘদিন এই বঞ্চিত থাকার একটাই মাত্র কারণ, এটি হলো বগুড়ার মানুষ পলিটিক্যালি ডিপ্রাইভ ছিলেন, যে এটি শহীদ জিয়া রহমানের বগুড়া, বিএনপির বগুড়া, এখানে কোনো উন্নয়ন করা যাবে না। এই কারণেই আজকে এই দীর্ঘ 16টি বছর বগুড়া উন্নয়ন হয়নি। আপনারা দেখেছেন বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যে উন্নয়ন যেটি হয়েছে, এই বগুড়া মেডিকেল কলেজ, বগুড়া রাস্তার সম্প্রসারণ, বগুড়া গ্যাস নিয়ে আসা এবং আরও অবকাঠামোর যে উন্নয়নগুলো হয়েছে, এই উন্নয়নগুলো সেই সময় হয়েছে এবং অনেকগুলো আমরা উন্নয়ন তখন আরও আমাদের পরিকল্পনায় ছিল, যেটি হলো আপনার করতা নদী পুনঃখনন, বগুড়াকে বগুড়া ইপিজেড, বগুড়া বিমানবন্দর, বগুড়া রেলওয়ে এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের 31 দফা মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এর মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। 31 দফা দিয়েছেন, যে 31 দফা যে বিএনপি যদি ইনশাল্লাহ জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তবে বিএনপি 31 দফার মাধ্যমে এই দেশকে উন্নয়ন করবে। পাশাপাশি বগুড়ার যে আমরা কথা বলেছি, বগুড়া আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। আমাদের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা চাই। আপনারা জানেন যে বগুড়া শিক্ষা নগরী হিসাবে এখন খ্যাত বগুড়া। তো এই বগুড়া আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা চাই, বগুড়া একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চাই, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা হওয়া সত্ত্বেও বগুড়াকে সিটি কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়নি এবং বগুড়া পৌরসভা কোনো কাজই করতে দেওয়া হয়নি। তো এছাড়া আমরা বগুড়ায় বিমানবন্দর যেটি এখন আছে, সেটি পূর্ণাঙ্গ একটি বিমানবন্দর যাতে হয়, সেটি আমাদের পরিকল্পনা রয়েছে। বগুড়ায় আমাদের বিকল্প রাস্তা, আমাদের বগুড়া একটি জ্যামের শহর, যানজটের শহর। এই যানজট থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা বগুড়া শহরে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্রসেসে আমরা বগুড়া শহরকে যানজট মুক্ত শহর করতে চাই। আপনারা দেখেছেন বগুড়া মাত্র একটি রাস্তা, বনানী টু মাটিডালি, এটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই সময় এই রাস্তাটি সম্প্রসারণ করেছিলেন বলে আজকে কিন্তু চলাচল আমরা করতে পারছি, অন্যথায় সেটিও করতে পারতাম না। তো আমাদের আপনার কাছে আবারও আসবো। এবার আমি যেতে চাচ্ছি অ্যাডভোকেট দিলরুবা নুরি। তিনি বগুড়া 6 আসনের বাসদ মনোনীত প্রার্থী। দিলরুবা নুরি, আপনি একজন নারী প্রার্থী। বগুড়া জেলাতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাটা বেশি। তো সেই জায়গা থেকে আসলে আপনার কি প্রতিশ্রুতি রয়েছে বগুড়াবাসীর উদ্দেশ্যে? আজকে এই ব্যালট বাংলাদেশ অনুষ্ঠানের দর্শক সহ বগুড়া সদরের ভোটারদেরকে আমার দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি
একই সাথে আমাদের একজন প্রার্থী ওসমান হাদির যে মৃত্যু হত্যাকাণ্ড বলে আমরা এটাকে বিবেচনা করছি, সেটার সাথে শোক প্রকাশ করছি। এবং আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন ধরে যদি কথা বলছি, আমি একজন নারী প্রার্থী মানে শুধুমাত্র নারী প্রার্থীর পক্ষেই প্রতিনিধিত্ব করছি এরকম নয়। বগুড়া সদরের যত ভোটার আছে সকলের পক্ষেই যেহেতু প্রতিনিধিত্ব করছি, অবশ্যই নারীর বিষয়টি আমরা বিবেচনায় রাখব। যেহেতু আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ তৈরি করেছে, সেখানে আমরা যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বামপন্থী দলগুলোর পক্ষ থেকে বলেছিলাম সরাসরি 100টি আসনে নারী প্রার্থী বাধ্যতামূলক করা হোক, সেই জায়গাটিতে তো যায়নি, বরং 5%, আগে যেটি বাধ্যবাধকতা ছিল 33% হচ্ছে নারী প্রার্থী দিতে হবে, সেটি নিয়ে আসলো 5%। তার মানে আমরা নারীদেরকে এগিয়ে নেবার ক্ষেত্রে 5%-এর জায়গায় যখন নেমে আসলাম, তার মানে নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত জায়গায় অবস্থানটা কিন্তু পিছিয়ে গেল। তাহলে এই যে পরিস্থিতিটা অবস্থান বিচরণ করছে, সেখান থেকে উত্তরণে আমি যদি প্রার্থী হিসেবে নির্বাচিত হই, সংসদে যদি আমাকে প্রতিনিধিত্ব করবার জন্য ভোটাররা আমাকে নির্বাচিত করে, তাহলে সেইখানে আমি আমার যুদ্ধটা করব এই নারীদের পক্ষ থেকে। একই সঙ্গে বগুড়ার সংকটগুলো আপনাদের প্রতিনিধি উপস্থাপন করেছেন এবং বাদশা ভাইও বলেছেন। সেখানে আমরা দেখছি যে বগুড়া শহর কৃষিভিত্তিক একটি জেলার প্রাণকেন্দ্র এবং উত্তরবঙ্গ পুরোটাই কৃষিভিত্তিক অঞ্চল। তাহলে সেখানে কর্মসংস্থানের কথা যদি আমরা ভাবি, বগুড়াতে কৃষিভিত্তিক শিল্প কারখানার মধ্যে ফাউন্ড্রি শিল্প যেগুলো আছে, সেগুলো কিন্তু পুরোপুরি বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি কোনো প্রতিষ্ঠান এখানে শিল্প কারখানা নেই। তাহলে শিল্পের ধারাটা কি হবে? সরকারি হবে নাকি বেসরকারি হবে? ব্যক্তি উদ্যোগ হবে নাকি সরকারি উদ্যোগে হবে? কর্মসংস্থান যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সরকারি উদ্যোগ নিতে হবে। সেই জায়গাটায় আমরা আমাদেরকে যদি সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হয়, আমরা সেটা ভাববো। এবং এই কর্মসংস্থানে সাথে যুক্ত হচ্ছে আমাদের দেশের, মানে আমাদের এই বগুড়ার যে শিক্ষার নগরী বলা হচ্ছে, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাই, বগুড়া সদরে 120টির অধিক প্রাইমারি স্কুল আছে, সেটার অধিকাংশই সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু আমরা মাধ্যমিকে যখন আসি, মাধ্যমিকেও 100টি স্কুল আছে, কিন্তু তার মধ্যে মাত্র 2টি আমরা সরকারি স্কুল দেখছি। তার মানে শিক্ষার ধারাটা কোথায় গেল? সরকার কিন্তু প্রাথমিক স্তর পর্যন্ত দায়িত্ব নিচ্ছে, তারপরেই কিন্তু ছাঁটাই প্রক্রিয়ায় চলে গেল। তার মানে শিক্ষার্থীরা কি হবে? অশিক্ষিত বেকার হবে। এই যে এই প্রক্রিয়াটা অবস্থান করছে নীতিগতভাবে রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে, আমরা সংসদে গেলে এই জায়গাটাতে আমরা মনে করি যে শিক্ষার পুরো দায়িত্ব রাষ্ট্রকে উচ্চশিক্ষা পর্যন্ত নিতে হবে। একইভাবে আমরা উচ্চ মাধ্যমিকে গিয়েও দেখি যে 4টির বেশি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল নেই। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষা, এই প্রাচীন বগুড়ার যে শিক্ষার ভূমিকা, সেইখানে আমরা দেখছি এখানে একটা বিশ্ববিদ্যালয় নির্মিত হচ্ছে না। আমি ছাত্র রাজনীতিতে যুক্ত 2004 সাল থেকে, তখন থেকে এই বিশ্ববিদ্যালয় নির্মাণের আন্দোলন করে আসছি, এখনো আমাদেরকে করতে হচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো, এইখানেই হচ্ছে যে গত 54 বছর এবং গত 17 বছর তো আরো বেশি আমরা দেখেছি জনগণের যে অধিকারগুলো, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, এটার নিরাপত্তা সরকারি উদ্যোগে দিবে নাকি হচ্ছে বেসরকারি উদ্যোগে হবে? সেইখানে কর্মসংস্থান যখন থাকছে না, তখন মানুষ কিন্তু শহরমুখী হয়ে ভ্রাম্যমান কাজগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সেইখানে একটা বড় সংকট দাঁড়িয়ে গিয়েছে বগুড়ার যানজট। অ্যাডভোকেট দিলরুবা নূরি, আপনার কাছে আবারও আসবো। জনাব আবিদুর রহমান সোহেল, আপনি বগুড়া 6 আসনে জামাত মনোনীত প্রার্থী। বগুড়া জেলাকে বলা হয়ে থাকে বিএনপির ঘাঁটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারপারসন তিনিও, তারেক রহমান, তিনি এখানে প্রার্থী হয়েছেন। তো এমন একটা সিচুয়েশনে আপনি বগুড়া 6 আসনের প্রার্থী, তো সেই ক্ষেত্রে বগুড়ার সংকটটা সমাধানের সম্ভাবনাটাকে আরো সম্ভাবনার জায়গা নিয়ে যেতে, তো সেই জায়গা থেকে জামাতের আসলে পরিকল্পনা কি, আপনাদের প্রতিশ্রুতি কি বগুড়াবাসীর উদ্দেশ্যে? ধন্যবাদ চ্যানেল 24। শহর জামাতের পক্ষ থেকে উপস্থিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানাই। শহীদ ওসমান হাদির শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, সেই দোয়া করি। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25 তারিখে দেশে আসবেন, তাকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শুরু করছি। জামাত যদি আমরা এখানে নির্বাচিত হই, তাহলে আমরা বগুড়ার মানুষের যে দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াগুলোকে এক সরল রেখায় মেলাবার জন্য আমরা চেষ্টা করব। বগুড়ায় বড় সমস্যা যেটা বলা হয়েছে বা জনগণ মনে করে, যেখানে যানজট সমস্যা, এই যানজট মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব। এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই, সে বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব। বিমানবন্দর দীর্ঘদিন ধরে আমরা শুনি যে বিমানবন্দর চালু হবে, এটাকে চালু করব। বগুড়া সিটি কর্পোরেশন অনেক আগে হওয়ার কথা ছিল, এর চেয়ে ছোট ছোট শহরগুলো সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়েছে। আমরা বগুড়াকে একটি প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশন রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সেই সাথে সাথে বগুড়ার, এটাকে শিল্পনগরী বলা হয়, আমরা বগুড়ার জেলার বিভিন্ন এলাকাকে সরকারিভাবে জরিপ করে শিল্প জোন তৈরি করে এখানে শিল্প খাতকে আমরা সামনের দিকে আগে নেওয়ার চেষ্টা করব। কৃষি জোন তৈরি করে কৃষি নির্ভর বিভিন্ন কার্যক্রম যাতে বগুড়াই থেকে উৎপাদিত ফসল বিভিন্ন জায়গায় প্রসেসিং করে দেশ এবং বিদেশে রপ্তানি করা যায়, এ ব্যাপারে আমরা ভূমিকা রাখব। বগুড়া আজকে যেটা বলা হয় যে আওয়ামী লীগের সময়ে এটা বঞ্চিত ছিল, আমরা এটা মনে করি, কিন্তু তারপরেও আমাদের জন্য দুর্ভাগ্য যে এটা আরো আগে আরো বলিষ্ঠ ভূমিকা নেওয়া যেত। তারপর আওয়ামী লীগ যাওয়ার পরে 1 বছর পেরিয়ে গেল। এই বগুড়ার এই চাওয়া পাওয়াটা এটা কিন্তু অন্যায় কোনো আবদার নয়, এটা সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়, এটা ন্যায্য দাবি। এখানে বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি, এখানে বিমানবন্দরের ন্যায্য দাবি। এই 1 বছরেও এটা হয়নি। বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই যত দ্রুত সম্ভব নির্বাচনের আগেও যদি কোনো ঘোষণা দিয়ে কোনো কার্যক্রম শুরু করা যায়, এটা আমাদের অধিকার, করতে হবে। তারপরে নির্বাচিত হলে আমরা তো করবোই ইনশাআল্লাহ। আমি বগুড়ার যে ব্যাপারটা বলতে চাই, যে এখানে বিপুল সংখ্যক তরুণ যুবক যাদের বয়স 29-এর নিচে, এটা কিন্তু আমাদের বগুড়ার জন্য একটা বিরাট সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই তরুণ যুবকদের যদি আমরা কর্মসংস্থান করতে পারি, বিশেষ করে শিল্প খাত তৈরি করে, কৃষি খাত তৈরি করে, সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে, শুধু সরকারি উদ্যোগে একটা দেশের বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয়। সরকারি উদ্যোগ তো কাজে লাগাতেই হবে, বেসরকারি উদ্যোগকেও আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি আর লম্বা করবো না, একটা কথা আপনি বলেছেন যে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এটা মানে দীর্ঘ সময় তো বিএনপি এখানে ক্ষমতায় ছিল, এটা স্বাভাবিক। কিন্তু আমি একটা ধারণা আপনাদের দিতে চাই যে বিএনপি বরাবরই জাতীয়তাবাদী এবং ইসলামী মোনা মানুষদের এলাকা ছিল। আপনি যদি 70-এর নির্বাচনে দেখেন, গোটা পূর্ব পাকিস্তানে জামাত ইসলামী একটা সিট পেয়েছিল, সেটা হলো বগুড়া। ফকির আব্দুর রহমান মরহুম মারা গেছেন, তিনি আবার 86 সালে এই বগুড়া সদরে এমপি নির্বাচিত হয়েছিলেন। তারপর 14 সালে নির্বাচনে জামাত ইসলামী বগুড়াতে 5টা চেয়ারম্যান পেয়েছিল এবং 9টা ভাইস চেয়ারম্যান পেয়েছিল। তো সুতরাং এই পরিসংখ্যান বলে যে বগুড়া এককভাবে একটা দলের নয়, হয়তো সংখ্যাগরিষ্ঠ তারা ছিল, এর পেছনে কারণও ছিল জোটবদ্ধ আমরা আন্দোলন করেছি, বগুড়ায় আমরা সব জায়গায় নির্বাচন করিনি, যার জন্য হয়তো বিএনপি এখানে তারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। এখন তো ওইভাবে জোটবদ্ধ নেই। আগামী নির্বাচনে আমরা আশা করছি জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। জি দর্শক, আমরা আজকে রয়েছে বগুড়ার শহীদ খোকন পার্কে। এখানে শুধুমাত্র যে রাজনৈতিক দলের প্রতিনিধি বা প্রার্থী রয়েছেন এমনটি নয়, আমাদের সাথে রয়েছেন বগুড়ার স্থানীয় ভোটারও রয়েছেন। তো তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তো আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে 12ই ফেব্রুয়ারি যে ভোট
সত্যি হবে, যখন আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, আসলে কোন বিষয়টিকে সামনে রেখে আপনারা আপনাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন? কেউ যদি হাত তোলেন। জি জি, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ প্রায় 3টা ট্রামে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, এবং আমাদের স্বাধীনতার 54 বছরে আমরা দেখতেছি যে আমাদের পরে যে সমস্ত দেশগুলো স্বাধীনতা লাভ করে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, আজকে এই দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের মধ্যে সিঙ্গাপুর একটা উন্নত রাষ্ট্র। তো এই যে উন্নত রাষ্ট্র হওয়ার পেছনে তাদের মূল যে কারণটা ছিল, সেটা হচ্ছে তারা সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল এবং তারা সুশাসন নিশ্চিত করেছিল। এই জন্য আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব যে আগামীতে যারা নির্বাচিত হবে তারা যেন দুর্নীতি নির্মূল করতে পারে, সুশাসন দিতে পারে এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। এটাই আমরা দেখবো ভোটাধিকার প্রয়োগ। ধন্যবাদ আপনাকে। আরেকজন ভোটার রয়েছেন, তো আপনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে 12 তারিখে ব্যালটে আপনি সিল মারবেন? আমরা আসলে যারা স্বপ্ন দেখায় তাদেরটা বিশ্বাস না করে, যারা দেশকে নিয়ে পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করব। যারা এই তরুণ সমাজকে নিয়ে ভাবে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, যারা সবসময় বাংলাদেশের ক্লান্তিকালে যারা বাংলাদেশের পাশে ছিলেন, তাদেরকে আমরা ভোট দিব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো উদ্বেগ, উৎকণ্ঠা আছে কিনা? যেহেতু 12 তারিখে ভোট হবে, বেশ কিছু দেশে ঘটনা ঘটে গেছে, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কোনো উদ্বেগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। চলমান একের পর এক ঘটনা আমরা দেখেছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা একটা উদ্বেগজনক বিষয়। আমি এক্ষেত্রে রাজনৈতিক দলের যারা আছেন, বিশেষ করে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, তাদেরকে সহনশীল হতে বলবো। কারণ বিগত সময়ে একজন আরেকজনকে কিন্তু পাশে তাড়িয়ে একেবারে মানে তারা সহ অবস্থান করেছেন, এটা আমরা দেখেছি। তারা একজনের আরেকজনের সহযোগী ছিলেন। আমরা এই সহমর্মিতা দেখতে চাই। আমাদের উদ্বেগ তো আছেই যে এই বিষয়ে, এবং আইন শৃঙ্খলা যারা বাহিনী আছেন তাদেরকে আমরা এখানে সম্পৃক্ত করার ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যৌথ বাহিনীতে বিশেষ করে সেনাবাহিনী এবং যারা বিডিআর, এদেরকেও নির্বাচনী কাজে ব্যাপকভাবে উপস্থাপন বগুড়াতে আমরা আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। বলা হচ্ছে যে বগুড়ায় নদী ভাঙন অন্যতম একটি সমস্যা, তো নদী ভাঙন রোধে আপনারা আসলে রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন, আসলে কি প্রতিশ্রুতি আপনারা চান? আমরা জানি বগুড়াতে যে নদী ভাঙন যে অবস্থা, এই প্রেক্ষাপটে রাজনীতিবিদদের সুবিবেচনা উদয় হলে আমার বিশ্বাস এটা সমাধান হবে। সেক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করব, কোন রাজনীতিবিদ যদি তার নির্বাচনে যাওয়ার আগে যদি নিজেকে ঘোষণা করে যে আমি নির্বাচিত হয়েছি, এরকম ভেবে যদি সে কাজ করে, তার দ্বারা আমরা যাতে কিভাবে আশা করতে পারবো যে এই দেশে নদী ভাঙন হবে, বরং তার ভাঙন নিয়ে সে ব্যস্ত থাকবে। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেন এরকম কোনো মনোভাব না নেই, যাতে করে সামনের দিনে তাদের আদর্শিক চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের এই সমস্যা যেন সুরাহা করতে পারে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি বললেন যে 5টি জেলার মানুষ এই বগুড়াতে আসে কর্মসংস্থানের জন্য, একটা জনসংখ্যার চাপ রয়েছে, তো এই শহরকে আরো বাসযোগ্য করার ক্ষেত্রে আপনাদের আসলে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে কিনা? এই রোড থেকে যদি কেউ বলেন, কোনো প্রস্তাবনা আছে কিনা আপনাদের? আমরা এক প্রার্থীর কাছ থেকে শুনেছি, আপনারা এক বক্তার কাছ থেকে শুনেছেন, এই বগুড়া শহরকে দীর্ঘদিন আগেই সিটি কর্পোরেশন করা উচিত ছিল। তা আমরা বৈষম্যর শিকার এই বগুড়াবাসী। বগুড়া বাংলাদেশের মধ্যে একটি বৃহৎ পৌরসভা, আপনারা নিশ্চয়ই জানেন। এটা যারাই ক্ষমতায় আসুক, আমরা প্রত্যাশা করব তাদের প্রথম কাজটাই হবে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা এবং বগুড়ার মানুষের নাগরিক সেবা বৃদ্ধি করা এবং বগুড়াকে একটি তিলোত্তমা শহরে রূপান্তরিত করা, এটা আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। তো বলা হচ্ছিল শিক্ষার নগরী বগুড়া, বগুড়াতে আপনারা কোনো বিশ্ববিদ্যালয় চান কিনা, আসলে এটা নিয়ে কোনো আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? আপনারা সকলেই জানেন বগুড়া একটি উত্তরবঙ্গের গেটওয়ে। এখানে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। এখানে আমরা অবশ্যই আমরা ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমরা অবশ্যই এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। এছাড়াও এখানে আরো যেন আমাদের সুনামধন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো যদি বগুড়ায় নিয়ে আসা যায়, এদিকে বগুড়ার শিক্ষার্থীদের জন্য ভালো হবে। আমি আশা রাখবো যে যেই ক্ষমতায় আসুক সেই ক্ষমতায়
অবশ্যই দেশের পরিকল্পনা নিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। পরিকল্পনা ছাড়া একটি রাষ্ট্র বা একটি দেশ কখনোই সামনের দিকে যেতে পারে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু বলা হচ্ছে 5টি জেলা মানুষ বগুড়াতে আসে, একটি স্বাস্থ্য খাতে চাপ থাকে, তো এখানে আমরা দেখেছি যে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু যে পরিমাণ লোকবল, সেই পরিমাণ লোকবল নাই, বা যে মেশিনারিজ গুলো আছে সেগুলো অপারেট করার মতো মানুষ নেই। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি চান, যারা প্রতিনিধি রয়েছেন রাজনৈতিক দলের, আপনারা কি চান, স্বাস্থ্য খাতটাকে কিভাবে আপনারা দেখতে চান? আসসালামু আলাইকুম। আমরা আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাত একেবারেই খারাপ অবস্থা। আমি গত মাসে আমি চীনে এবং মালয়েশিয়াতে গিয়েছিলাম, সেখানে দেখলাম তাদের হাসপাতালগুলো কত আধুনিক এবং কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে বাংলাদেশের সর্বোচ্চ যেটা হাসপাতাল ঢাকাতে যেটা আছে পিজি হাসপাতাল, সেখানে যদি আমরা যাই তাহলে যে দেখবো অপরিষ্কার অপরিচ্ছন্ন যে ব্যবস্থাপনা। আমার তো মনে হয় এদেশের কোনো মন্ত্রী নেই যে ওই হাসপাতালগুলো দেখভাল করবে। তো আমার মনে হয় যে আগামী দিনে যারাই ক্ষমতা আসুক এদেশে, আমাদের দেশ বিদেশ ঘুরে ভালো ভালো হাসপাতালগুলো দেখে এসে তারা স্বাস্থ্যসেবা কিভাবে পরিচালিত করে ওখান থেকে শিক্ষায় এসে আমাদের মনে হয় বাংলাদেশগুলো হাসপাতালগুলো সাজানো দরকার এবং সেভাবে দেখভাল করা দরকার। এই জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ এবং সেটা যাচাই বাছাই করে ভালো মানের মেধাবীদেরকে নিয়োগ দেওয়া দরকার আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাদের। তো যারা প্রতিনিধি রয়েছেন, প্রার্থী রয়েছেন, আপনারা প্রত্যাশার কথা শুনলেন। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়েছে, তো সেই জায়গা থেকে আসলে আপনারা কি করবেন? আপনারা বিএনপি যদি ক্ষমতায় আসেন, একজন বললেন যে দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের প্রতিশ্রুতি কি থাকবে? ধন্যবাদ। আপনারা জানেন যে বগুড়া সদর আসন থেকে যিনি নির্বাচন করছেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, যুব সমাজের মধ্যমণি, যিনি আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সদর আসন থেকে নির্বাচন করছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন, এটি বগুড়া মানুষের জন্য একটি গৌরবের বিষয়, অহংকারের বিষয় যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, বিএনপিকে যদি মানুষ নির্বাচিত করে, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এটি আমরা সবাই জানি, কারণ একজন প্রধানমন্ত্রী তার জেলায় এবং তার সিটে কি উন্নয়ন করতে হবে না হবে এটা অবশ্যই আমরা জানি, যার স্বাক্ষর ইতিপূর্বেই তিনি রেখেছেন। বগুড়ার মেডিকেল কলেজ, বগুড়ার রাস্তা সম্প্রসারণ, বগুড়া একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম এবং বগুড়ায় গ্যাস নিয়ে এসেছেন। বগুড়া অসংখ্য কাজ তিনি করেছেন। এই যে 31 দফার মধ্যে তিনি বলেছেন কিভাবে দুর্নীতি দূর করবেন, কিভাবে 1 কোটি বেকার যুবকদেরকে চাকরি কর্মসংস্থান করবেন, কিভাবে আমাদের এই উত্তর অঞ্চলের কৃষি উৎপন্ন দেশ, এই আমাদের বগুড়া উত্তর অঞ্চল, এখানে কৃষি পণ্যগুলো কিভাবে আরো আধুনিকায়ন করে প্রযুক্তির মাধ্যমে এইটাকে ডাইভার্ট করে এটা বিদেশে রপ্তানি করা যায়, সেইভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা এখানে বসাবেন। এবং বগুড়া আমরা আশা করছি আরেকটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, যেটি আমাদের প্রার্থী তারেক রহমান সাহেব তিনিও বলেছেন আমাদের যে স্টেডিয়ামটি রয়েছে যুবকদের জন্য, সেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি বন্ধ হয়ে আছে, ওইটি আমরা পুনরায় আবার কিভাবে চালু করব সেটি আমরা, এবং পাশাপাশি একটি ফুটবল স্টেডিয়াম, আমাদের বগুড়ায় কোনো ফুটবল স্টেডিয়াম নেই, সেটি আমরা করতে চাই। বগুড়ায় আমাদের যে রেল লাইনটির যে সমস্যা রয়েছে, আমাদের সেই রেল লাইনটি আমরা করতে চাই। বগুড়া শুধু সিটি কর্পোরেশন নয়, বগুড়াকে আমরা বিভাগ দেখতে চাই। একসময় বগুড়া মানুষ বিভাগ নিয়ে আন্দোলন করেছিল, সেই বিভাগটা আমরা দেখতে চাই, কারণ একটি জেলা এইটি যদি বিভাগ হয়, উন্নয়ন অটোমেটিক তার উন্নয়ন বৃদ্ধি পাবে। এই শহরটা যদি সিটি কর্পোরেশন হয়, অটোমেটিক তার উন্নয়ন বৃদ্ধি পাবে। কারণ আমার বগুড়া পৌরসভা, আমি যখন দায়িত্ব নেই তখন 50 কোটি টাকা বাজেট ছিল, আবার যখন আমি দায়িত্ব ছেড়ে এসেছি 250 কোটি টাকা বাজেট, আর একটি আমরা সিটি কর্পোরেশন হলে 2 থেকে 3 হাজার কোটি টাকা এমনি বাজেট, এমনি বরাদ্দ। আপনার কাছে আবারও আসবো। অ্যাডভোকেট দিলরুবা নুরি, আপনি কোর্ট কাছারিতে যান, আইন নিয়ে কথা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোটাররা কিছু উদ্বিগ্ন রয়েছে, তো সেই জায়গা থেকে আপনারা প্রার্থী রয়েছেন, আপনারা কোনো উদ্বেগের মধ্যে আছেন কিনা? এবং বেশ কিছু কথা বলা হলো, আরো বাসযোগ্য
বগুড়া তারা চান। তো সেই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্যটা কি? আইন শৃঙ্খলা নিয়ে যে উদ্বিগ্নতার জায়গাটা, প্রার্থী হিসেবে উদ্বিগ্নতা এবং নাগরিক হিসেবে যে উদ্বিগ্নতা, দুটিই আছে। বগুড়া সদরের প্রার্থী যখন আমরা আমাদেরকে দল মনোনীত করলো, তারপর এই যে বিশেষ করে ওসমান হাদির উপর যে আক্রমণটা এলো, এরপর তো সমস্ত প্রার্থী আতঙ্কে থাকবার কথা যে আমি না জানি কখন আক্রমণের শিকার হই। এটি যেমন আছে, বগুড়া সদরের কথা যদি আমরা বলি, প্রতি মাসে এখানে 5 থেকে 6 জন হত্যার শিকার হয় এবং সেগুলো ভয়াবহ রকম হত্যার শিকার হচ্ছে। বাড়িতে, ঘরে, যে মানে এই যে মানে হত্যার শিকার হচ্ছে, চুরি, ছিনতাই, এগুলো তো রয়েছে। আইন শৃঙ্খলার জায়গাটায় জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আইন শৃঙ্খলার জায়গায় সরকার খুবই মনোযোগ দেবে, কিন্তু সেটি আমরা দেখছি না। মানুষের জীবনের নিরাপত্তা বলে কোনো কিছুই থাকছে না। নারীদের তো আরো নয়, নারীরা যখন রাস্তাঘাটে চলছে তারা এত বেশি অনিরাপদ। ধর্ষণের মতো একটা মামলায় যখন আসামি নিম্ন আদালতে হচ্ছে নারী শিশু আইনের মামলায় নিম্ন আদালতে জামিন পেয়ে বেরিয়ে আসে, তখন আইন শৃঙ্খলার প্রয়োগ এবং প্রয়োগের জায়গা যে বিচার বিভাগের ন্যায্যতার জায়গা এখানে নাই। বগুড়াতে এই কোয়েশ্চেনগুলো বারবার উঠছে। সেটি যেমন আছে, আমি আগের বার কথাই ছিলাম যে যানজট, বগুড়া শহরের যানজট, এই যানজটের সাথে কর্মসংস্থানের খুবই একটা সম্পৃক্ততা আছে। একই সঙ্গে বগুড়া শহর যদি আমরা কল্পনা করি, 10 বছর আগে যা ছিল আজকের কাঠামো তা। রাস্তাঘাটের কাঠামো যদি আমরা বলি, 20 বছর আগে যে রাস্তাঘাট ছিল আজকেও সেই একই জায়গায় রয়েছে, কিন্তু জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে ব্যাপক মাত্রায়। এই যে জনসংখ্যার বৃদ্ধি, এই জনসংখ্যা কি আমাদের জন্য বার্ডেন, আমাদের জন্য কি বোঝা হবে, নাকি এটাকে আমরা শক্তিতে পরিণত করব? একটা শহরের জন্য, একটা জেলার জন্য কিন্তু এটা শক্তি হওয়ার কথা, যদি এটাকে কর্মসংস্থানের জায়গায় নিয়ে আসতে পারতাম। আমরা সরকারি উদ্যোগে যদি শিল্প কারখানাগুলো বৃদ্ধি ঘটাতে পারতাম, তাহলে এইখানকার অর্থনৈতিক যে কারেন্সি সেটা আরো বেশি ডেভেলপ করে যেত, কিন্তু সেটাতে আমরা পারিনি। বরং এই জনগণ আমাদের বার্ডেন হয়ে গেছে। আজকে বগুড়া রাস্তায় আপনি হাঁটার জন্য পা ফেলবার জায়গা পাবেন না। আজকে এই যখন পরিস্থিতি, তখন আমরা মনে করছি যে আমরা যদি নির্বাচিত হই, এই সমস্তকে সংকটকে গণমুখী করবার জন্য যে নীতিমালা প্রণয়ন করা দরকার, সাংসদরা যে আইন প্রণয়নের জায়গায় যাবে, আমাকে প্রতিনিধিত্ব করবার সুযোগ দিলে সেটা করব। আপনি নদী ভাঙনের কথা বলছিলেন, বগুড়া শহরের ভেদ করে গিয়েছে করতোয়া নদী ডোবা। সেটি কি হয়েছে? ব্যক্তি দখল করে আছে, ব্যক্তি প্রতিষ্ঠান দখল করে আছে। সেটিকে সরকারি উদ্যোগে যে এই নদী খনন করা, উদ্ধার করা, সেটির কোনো উদ্যোগ আমরা দেখি না। তাহলে এই করতোয়া নদীর সাথে যুক্ত কি? তিস্তা নদী। তিস্তা আসছে কোত্থেকে? ভারত থেকে। আজকে আমরা স্লোগান তুলছি যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। তো ঢাকা না দিল্লি বলছি, 15 মাসে এই অন্তর্বর্তী সরকারও ওই ভারত থেকে আসা নদীগুলোর পানি নিয়ে আসবার বিষয়ে কি উদ্যোগ নিয়েছে আমরা কিন্তু দেখিনি। তাহলে আমাদেরকে আজকে ঢাকা যদি প্রায়োর করতে হয়, বাংলাদেশকে প্রায়োর করতে হয়, ভারত থেকে আসা 54টা নদীর পানির ন্যায্য হিস্সা কিন্তু নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যমুনা, বাঙালি সহ করতোয়া, ওদিকে নাগরনদ, এগুলো যদি খনন না করে, পানি সম্পদ আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পদ, সেটির একটা ক্ষেত্র আছে বাংলাদেশে, কিন্তু আমরা বগুড়াবাসী এটাকে সরকারি উদ্যোগ না থাকবার কারণে ব্যবহার করতে পারছি না। আগামীতে সংসদে যদি আমরা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করবার সুযোগ পাই, অন্ততপক্ষে সংসদে এগুলো নিয়ে লড়ালড়িটা করব। জি, অ্যাডভোকেট দিলরুবা নুরি, আপনাকে ধন্যবাদ। ভোটাররা বেশ কিছু দাবির কথা বলছিলেন, এয়ারপোর্টের কথা বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, একই সাথে বগুড়া জেলাকে আরো বাস উপযোগী করার ক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতি চেয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে একটি বিশ্ববিদ্যালয় করা বা একটি পূর্ণাঙ্গ এয়ারপোর্ট করার ক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা? থাকলে সেই উদ্যোগটা কতদিনের মধ্যে আপনারা করতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আমরা বগুড়ার মানুষের যে চাওয়া পাওয়া, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, যানজট নিরসন, সন্ত্রাস নির্মূল করা, যুবকদের কর্মসংস্থান করা, এগুলো কাজ আমরা দ্রুততম সময়ে করব। কারণ যে সরকারের যথেষ্ট সুযোগ থাকে, কিন্তু বাংলাদেশের জন্য দুর্ভাগ্য সঠিক পরিকল্পনার অভাব, সুশাসনের অভাব, আর দুর্নীতিটা আমাদের জন্য সবচেয়ে বড় অন্তরায়। দুর্নীতি কিভাবে হয়? আমি ভাইস চেয়ারম্যান ছিলাম বগুড়া সদর উপজেলার, দেখেছি
বেশি দিন ছিলাম না, 9 মাস। এখানে অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু যদি সঠিক পরিকল্পনা না থাকে এবং দুর্নীতির কর্মচারীরা কর্মকর্তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেখানে আপনি একা একা চাইলে এটা পারবেন না। এই জন্য একটা সামষ্টিক উদ্যোগ দরকার, দুর্নীতি মুক্ত একটা পরিবেশ তৈরি করা দরকার, সুশাসন তৈরি করা দরকার, জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমরা ক্ষমতায় গেলে সকলকেই জবাবদিহিতার আওতায় আনবো, এনে দ্রুততম সময়ের মধ্যে আমরা বগুড়ার মানুষের যে চাওয়া পাওয়া, এটাকে আমরা এক সরলরেখায় মেলাবো ইনশাআল্লাহ। এই যে যানজটের কথা যেটা বলা হয়, বগুড়ার মধ্যে দিয়ে, সাতমাথার মধ্যে দিয়ে একটা বাস সার্ভিস চলে, এটাকে কোনোদিন 6 মিনিট পর পর চলে, তাহলে আপনি কিভাবে এখানে আপনি যানজট করবেন? আমার বড় ভাই বাদশা ভাই আছেন, মেয়র ছিলেন, এটা নিয়ে আমরা একাধিকবার আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা করেছি, কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো বাস্তব কোনো পদক্ষেপ হয়নি। এইভাবে বগুড়ার সন্ত্রাসের কথা যেটা বলা হয়, আমার বড় বোন বলেছেন যে প্রতি মাসে 5-6টা খুন হয়, আপনি যদি এভারেজ করেন তাই হবে। বগুড়ায় 1 বছরে যা খুন হয় 5-7টার বেশি হইতে পারে। তো এটা কেন হয়? আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আমি মনে করি কয়েকটা কারণে। একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা রাখে না। 2 নম্বর হলো মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টির কোনো কর্মসূচি সরকারেরও নাই, বেসরকারের কোনো উদ্যোগ নাই। নৈতিকতা যদি তৈরি না হয়, মানুষের মধ্যে যদি সৎ গুণগুলোর বিকশিত করার কোনো সুযোগ না থাকে বা উদ্যোগ না থাকে, তাহলে এটি অব্যাহত থাকবে। আমরা নির্বাচিত হলে মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করব, তাদের মধ্যে জবাবদিহিতার অনুভূতি তৈরি করব, আল্লাহ ভীতি তৈরি করব, সবার কাছে দায়ী থাকবে, তারা সুপরিকল্পিত হবে দেশ চালাবো, সৎ মানুষদেরকে দায়িত্ব দেব এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ভূমিকা নিয়ে আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ জাতিকে উপহার দেবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আবিদুর রহমান সোহেল। তো আমি আবার একটু ভোটারদের কাছে যেতে চাচ্ছি যে 12 তারিখে যে ভোটটি হবে, সেই ভোটের সাথে গণভোট অনুষ্ঠিত হবে। তো গণভোট নিয়ে আসলে আপনাদের কাছে কোনো মেসেজ আছে কিনা, কোন প্রশ্নে আসলে গণভোটে হ্যাঁ বা না দেবেন, সে প্রশ্ন কি আপনাদের কাছে আছে কিনা, বা সেই তথ্য কি আপনাদের কাছে আছে কিনা? তো কেউ যদি হাত তোলেন যে আসলে এই তথ্যগুলো আপনাদের কাছে আছে কিনা গণভোটের বিষয়টি নিয়ে। আসলে গণভোটের ব্যাপারে অনেকে হয়তো অবগত আছেন, আপনার কথা সূত্র ধরে বলি, আমি নিজেও এতটা বেশি অবগত নই। তো এই বিষয়ে আমি মনে করি যারা গণভোটের জন্য আয়োজন করেছেন, আমাদের সম্মানিত বা মাননীয় যে নির্বাচন কমিশন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে আমাদের এই জনসচেতনতা বৃদ্ধির জন্য এই গণভোট ব্যাপারে তারা যেন আমাদেরকে জানান দেয়, আমরা যেন এই বিষয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো গণভোট নিয়ে আসলে আপনাদের কোনো এখন পর্যন্ত আইডিয়া আপনারা পেয়েছেন কিনা, বা কিভাবে ভোট দিতে হবে সেটি নিয়ে কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? আমি এক্ষেত্রে মনে করি যে সরকারি উদ্যোগে এই গণভোটের ব্যাপারে একেবারে গ্রামে, শহর তো আছে এবং গ্রামের মানুষ আরো এ ব্যাপারে বোঝে না, সেক্ষেত্রে বোঝানোর জন্য উদ্যোগ নিতে হবে। সরকারি উদ্যোগ ছাড়া গণভোটের এই আয়োজন সম্ভব না, বুঝবেন না। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনাদের কাছে কোনো এখন পর্যন্ত আসলে গণভোটের তথ্য আপনাদের কাছে এখনো আসেনি, মানে বিষয়টা তো এইটাই তো। জি, ধন্যবাদ আপনাদের। তো রেজাউল করিম বাদশা, গণভোট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, তো খুবই সংক্ষেপে বলবেন যে তাদের কাছে এখন কোনো মেসেজটা নেই, তো এটা নিয়ে আপনাদের অবস্থান। ধন্যবাদ। আমি 2-1টি পয়েন্টের আগে বলে নেই যে আমাদের বাংলাদেশের ভোটারের মধ্যে অর্ধেক নারী, অর্ধেকের চেয়ে নারী সংখ্যা বেশি। এটিকে চিন্তা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদের স্বাবলম্বী এবং সম্মান দেওয়ার জন্য বলেছেন যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক নারীকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে সে স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, আবার আমাদের ছাত্রছাত্রী যারা লেখাপড়া করবেন তাদের ব্যবস্থা, এবং পাশাপাশি আজকে খেলাকে আমরা পেশা হিসেবে নিতে চাই, যে খেলা আজকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করে, একটা দেশকে রিপ্রেজেন্ট করে এই খেলাকে যেন আমরা এটি পেশা হিসেবে দিতে পারি, এটাও একটা তিনি বলেছেন। আর আপনি যে কথাটি বলেছেন যে আজকে গণভোট আমরা জানি, কিন্তু গণভোটটা কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে, আপনি হাত দেবেন না দেবেন এটি সম্পর্কে কোনো ধারণা মানুষের নেই। এটি আমাদের সরকারের মাধ্যমে, এবং আমরা বলতে চাই
যদি রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে যে আপনারা আপনাদের প্রচারের সাথে গণভোটটারও প্রচার করবেন, জি, ধন্যবাদ তাহলে রেজাউল কিন্তু করিম ভালো হয়। বাদশা। আরেকটি কথা আমি শেষ করতে চাই, যেটি হলো আপনারা সবাই জানেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে আছেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সাথে দেখা করলেন, তারেক রহমান তার কাছে আসলেন, তখন কিন্তু তারেক রহমান একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা বগুড়াবাসীর, তিনি বলেছিলেন আমার বগুড়ায় আমি একটি পার্ক করেছিলাম। এর থেকে আপনাদের বুঝতে হবে তারেক রহমান কি বলতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন, বগুড়ার মানুষকে সে কতটুকু ভালোবাসে, কতটুকু বগুড়ার মানুষকে সে প্রাধান্য দেয়। ধন্যবাদ রেজাউল করিম বাদশা। অ্যাডভোকেট দিলরুবা নুরী খুবই সংক্ষেপে বললেন গণভোট নিয়ে এখনো মেসেজটা ক্লিয়ার না ভোটারদের মাঝে, তো সেই ক্ষেত্রে আপনাদের যারা দল রয়েছেন এখন আপনাদের করণীয়টা কি আসলে? এখন গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন, এই দায়িত্বটা পুরোপুরি নিতে হবে নির্বাচন কমিশনকে। আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন রাজনৈতিক দলগুলো আমরা বক্তব্য দিয়েছি, 84টা যে বিষয়ে গণভোটের বিষয় আছে, 4টি টপিক নিয়ে আসছে, সেই 4টি বিষয়ও জনগণ জানে না। তাহলে এই জনগণকে না জানিয়ে গণভোট হ্যাঁ দিবে না দিবে, আমরা প্রার্থীরা এটার পক্ষে কিভাবে কাজ করব বা বিপক্ষে কাজ করব, মতামত তৈরি করবার জন্য প্রার্থীরা এখন এটা করতে যাব। এই আমাদেরকে সময় দিয়েছে 21 দিন নির্বাচনী প্রচারণা। তাহলে নির্বাচনী প্রচারণায় আমরা আমাদের প্রতিশ্রুতির কথা বলতে যাব নাকি গভর্নমেন্ট যে 84টা বিষয়ে গণভোট নিতে চাচ্ছে সেটা করবে, আমরা বোধগম্য না। ধন্যবাদ অ্যাডভোকেট দিলরুবা নুরী। আবিদুর রহমান সোহেল, গণভোট নিয়ে এখনো মেসেজটা ক্লিয়ার না ভোটারদের মাঝে, আপনাদের বক্তব্যটা কি আসলে, আপনারা কিভাবে এটাকে জনগণের কাছে নিয়ে যেতে চান? গণভোটটা আসলে শুধু এটা কোনো একটা দলের জন্য নয়, দেশপন্থী জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের স্বার্থেই গণভোটটা হওয়া দরকার, দেশের স্বার্থে হওয়া দরকার। এই জন্য নির্বাচন কমিশনের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, গণভোটের বিষয়গুলো জনগণকে অবহিত করা, গণভোটের গুরুত্ব বোঝানো এবং জাতীয় নির্বাচনের সাথে যাতে গণভোট দিয়ে এই জুলাই আন্দোলনকে বর্তমান যে সরকার আছে তাদের বৈধতা যেন জনগণ দেয়, এই প্রয়োজনটা বর্তমান সরকারকেই বুঝতে হবে। এটা যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে তাদেরও ক্ষতি হবে। এই জন্য আমি মনে করি সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবেন, জনগণ আমরা যারা রাজনৈতিক সচেতন আছে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমাদের কোনো সহযোগিতা সরকার চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আবিদুর রহমান সোহেল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। একই সাথে যারা ভোটার রয়েছেন, যারা মতামত প্রকাশ করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান শেষ করছি। বগুড়া থেকে আগামীতে দেখা হবে অন্য কোনো জেলায়, আমরা কথা বলবো সেই জেলার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে।